বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আম, 3 ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার সাক্ষ্য আইনের আজকে ষষ্ঠ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব ধারা 52 থেকে 55 পর্যন্ত চরিত্র নিয়ে আলোচনা করছে। চরিত্র যখন প্রাসঙ্গিক, ক্যারেক্টার হোয়েন রেলিভেন্ট, অর্থাৎ একটা মামলায়, সেটা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, এ মামলায় চরিত্রটা, আসামির চরিত্র ভালো বা বিবাদীর চরিত্র ভালো বা বাদীর চরিত্র ভালো বিবাদীর চরিত্র খারাপ, এইগুলো আসলে একটা মামলায় কতটা প্রভাব বিস্তার করে বা আদৌ প্রভাব বিস্তার করে কিনা, এই সম্পর্কে আলোচনা করেছে কত কত ধারায়, 52 থেকে 55 ধারা। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারায় দেওয়ানি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করতেন। দেওয়ানি মামলার ক্ষেত্রে 52 ও 55, 52 থেকে 55 না, 52 ও 55, অর্থাৎ দেওয়ানি মামলায় চরিত্র, বাদী বিবাদীর চরিত্র ভালো নাকি খারাপ, এটা প্রাসঙ্গিক কিনা 52 ও 55। অন্যদিকে বলতেন 53 ও 54 ধারায় ফৌজদারি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছে। যদি ফৌজদারি মামলা হয় তাহলে কত? 53 ও 54। তাহলে আমার মনে রাখতে হবে, দেওয়ানি মামলা হলে 52 ও 55, আর ফৌজদারি মামলা হলে 53 ও 54। বুঝতে পেরেছেন? এখন আমরা চলে আসি দেওয়ানি মামলায় চরিত্রের প্রাসঙ্গিকতা। সো আপনি ধাপে ধাপে আমরা মনে রাখবো, প্রশ্ন এই ধরনের হতে পারে যে দেওয়ানি মামলায় চরিত্র সম্পর্কে আলোচনা করছে কত ধারায়, 52 আর 55, আর ফৌজদারি মামলায় 53 ও 54। তো প্রথমে আমরা চলে আসি সাক্ষ্য আইনের 52 ধারার, আন্ডারলাইন করবেন। মূল কথা হলো, দেওয়ানি মামলায় কোনো পক্ষের চরিত্র প্রাসঙ্গিক না যদি না উক্ত চরিত্র স্বয়ং মামলার একটি বিচার্য বিষয় হয়। আগে সহজভাবে বোঝেন, এই জায়গায় বলছে যে দেওয়ানি মামলায় চরিত্র কোনো বিষয় না। বাদীর চরিত্র ভালো নাকি বিবাদীর চরিত্র খারাপ, বা বিবাদীর চরিত্র ভালো বাদীর চরিত্র খারাপ, এটা ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। কত ধারায়? 52 ধারায়। বাট এই 52 ধারায় বলছে যদি বিচার্য বিষয় চরিত্র হয় তাইলে আবার এটা প্রাসঙ্গিক। মানে এমন একটা বিষয় নিয়ে বিচার হচ্ছে যে ওই বিষয়ে অলরেডি চরিত্র চলে আসে। ধরেন ওয়াইফ মামলা করছে যে স্বামীর চরিত্র খারাপ, এই কারণে ওয়াইফ ডিভোর্সের আবেদন করছে, যে স্বামীর চরিত্র খারাপ, তাহলে এই মামলার বিচার্য বিষয়ই হচ্ছে কি? চরিত্র। তাইলে দেওয়ানি মামলায় চরিত্র কি? প্রাসঙ্গিক। কিন্তু যদি এরকম হয় যে বাদী মামলা করছে, যে বিবাদী বেদখল করছে, এখন বাদী বলতেছে ইয়রনার বিবাদীর কাজই হচ্ছে এরকম বিভিন্ন মানুষের জোরপূর্বক বেদখল করা, তাহলে এই জায়গায় এটা বিষয় না, কারণ এটা দেওয়ানি মামলা। বুঝতে পারছেন? এই এই জায়গা কি চরিত্র বিষয়বস্তু? না, এই জায়গা চরিত্র বিষয়বস্তু না। সো এই ক্ষেত্রে বিবাদীর চরিত্র ভালো নাকি খারাপ, এটা কি? অপ্রাসঙ্গিক। এটা কোনো বিষয়, এটা কোনো ব্যাপার না। তবে যদি দেওয়ানি মামলার বিষয়বস্তুই হতো কি? চরিত্র, তাহলে আবার প্রাসঙ্গিক হতো। এটাই বলছে কততে? 52। ব্যতিক্রম দেখেন, নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্র সময়ে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক হতে পারে যে ক্ষেত্রে চরিত্র মামলার ইস্যু, যে ক্ষেত্রে মামলার পক্ষগণের চরিত্র স্বয়ং একটি ইস্যু, উক্ত ক্ষেত্রে চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তালাক মামলায় বা মানহানির মামলায় চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। তালাক, ওই যে তালাক চাইতেছে, বা মানহানির মামলায় দেখানো যেতে পারে যে আসলেই ওর চরিত্র। তাহলে 52 আমি মনে রাখবো দুইটা কথা দিয়ে, দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না 52, তবে প্রাসঙ্গিক যদি বিচার্য বিষয় কি হয়? চরিত্র। এটাও কত? 52। বুঝছেন? কথা ক্লিয়ার? এবার 55তে কি আছে দেখেন, ক্ষতিপূরণের মামলায়, ক্ষতিপূরণের মামলায় সাক্ষ্য আইনের 55 ধারায় বলা হয়েছে চরিত্র সম্পর্কিত সাক্ষ্য যা ক্ষতিপূরণকে প্রভাবিত করতে পারে তা দেওয়ানি মামলায় গ্রহণযোগ্য। ক্ষতিপূরণের মামলায় যে ক্ষতিপূরণ চাইতেছেন আপনি, ক্ষতিপূরণের মামলায় এবার দেওয়ানি মামলাটা যদি কি রিলেটেড হয়, ক্ষতিপূরণের মামলা হয়, তাহলে আবার চরিত্র প্রাসঙ্গিক। কত ধারায় বলছে? 55। ক্ষতিপূরণের মামলায় যদিও চরিত্র কোনো ইস্যু না, কিন্তু যদি চরিত্র যদি ক্ষতির পরিমাণ প্রভাবিত করে, সেক্ষেত্রে ক্ষতিপূরণ কম করতে চারিত্রিক সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে। যেরকম বহুগামিতা, প্রতিশ্রুতি ভঙ্গ, মানহানির জন্য ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। আপনি ক্ষতিপূরণ চাইছেন যে এ অনেকগুলো বিয়ে করছে বা আমার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, ওই যে 12 ধারা মামলা,
12 ধারার মামলা মামলা। 12 ধারার মামলা বুঝেন নাই? আমরা মাত্রই সুনির্দিষ্ট প্রতিকারে আইন চুক্তি প্রবলের শেষ করে আসে চুক্তি প্রবলের মামলায় দেখা যেতে পারে যে ওনার এর চরিত্র খারাপ, প্রায় বিভিন্ন মানুষের সাথে চুক্তি করে এবং চুক্তি ভঙ্গ করে, তাই আমি এত টাকা ক্ষতিপূরণ চাই। চাই। তাহলে আপনি জাস্ট 55 ধারা মনে রাখবেন, ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। 55। তাহলে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, 52। ধারা। তবে বিচার্য বিষয় চরিত্র হলে প্রাসঙ্গিক 52। ধারা। আর দেওয়ানি মামলার বিষয়বস্তু যদি ক্ষতিপূরণ হয় তাহলে প্রাসঙ্গিক কত? 55। 52 55 এই কথাই আছে, এইটুকু মনে রাখলেই হবে। তাহলে প্রভাস সাহেব, দেওয়ানি মামলায় চরিত্র সম্পর্কে কত কত ধারায় বলছে বলেন? চরিত্র সম্পর্কে 55-তে 52 আর 55। হ্যাঁ, 52তে কি বলছে বলেন? 52-তে বলছিল চরিত্র তার প্রাসঙ্গিক না, কিন্তু যে ক্ষেত্রে চরিত্র বিষয়ে মামলার ইস্যু থাকে হুম, সেক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। এটা কত? 52। এটা হলো 52। দারুণ। তারপরে 55-তে হলো ক্ষতিপূরণের মামলায়, যেমন স্যার তালাক, হুম, তারপরে ক্ষতিপূরণ রিলেটেড হইলেই দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক, এটা কত? 55 ঠিক আছে, 52 আর 55 এইটুকুই কথা। যদি লিখিত পরীক্ষাও আসে এইটুকু একটু সাজায় গোছায় লিখতে পারলে হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার প্রিলি প্রস্তুতি যত ভালো হবে, লিখিত প্রস্তুতি তত সহজ হবে। যাদের লেখায় দুর্বল, চেষ্টা করবেন এখন থেকে লেখা চালিয়ে যাওয়ার। আপনারা, আমি কতগুলো কথা বলি, সেটা হলো যে যারা কোর্ট কাছারিতে রেগুলার যান, যারা কাজ করেন, যারা লেখালেখির কাজ করেন, আপনাদের কতগুলো ত্রুটি আছে, এই ত্রুটিগুলো এখন থেকে দূর করার চেষ্টা করবেন। আপনাদের মাত্রা হয় না। কোর্টে তো কোন রকম ওই দরখাস্ত 20 বছর ধরে লিখতেছেন, এখন তো একদিনে এই অভ্যাস যাবে না। মাত্রা হয় না। এক, রস্যু দিছেন তো একেবারে গুলিস্তানের থেকে উত্তরা পর্যন্ত যায় থামছে রস্যুর এই লেস। হ্যাঁ, টান। রশ্মিকার ওই গুলিস্তানের তো উত্তরা পর্যন্ত চলে গেছে। মানে ধরেন যদি লিখবেন যে একজনের নাম ধরেন বিবাহ লিখতেছেন, বয় রশ্মি, এখন ওই রশ্মিকার হওয়া পর্যন্ত চলে গেছে, সবাইরে কভার করছে। তো এই ত্রুটিগুলো এখন থেকে দূর করবেন। হাতের লেখা খারাপ কোনো ব্যাপার না, হাতের লেখা খারাপ হইলেও পাশ করা যাবে, কিন্তু দেখতে যাতে পরিপাটি লাগে। মানে ওই রস্যুটা থামাবেন, ওই আকার রসিকাটা ঠিক রাখবেন, আর বানান যাতে ঠিক হয়। বুঝতে পারছেন? মানে আমি সবসময় উদাহরণ দিয়ে গেলে এরকম যে আপনার হাতের লেখা খারাপ ব্যাপার না। ধরেন একজন খুব সুন্দর চেহারা, কিন্তু সে মানুষের সামনে আসছে ওই মুখে গন্ধ, চোখে কেতর, চুল আঁচড়ানো নাই। আর একজনের চেহারা মনে করেন ভালো না, কিন্তু সে পরিপাটি, মানে তার কাছ থেকে তার চুল আঁচড়ানো, তার কাছ থেকে সুঘ্রাণ বেরোচ্ছে, তাহলে ভালো লাগবে কারে বলেন? যে পরিপাটি সে। এখন আপনার হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু ওর ভিতরে আপনার কন্টেন্ট নাই। কন্টেন্টটাই মানে হলো ভিতরে আপনি লিখতে পারেন নাই। শুধু হাতের লেখা ভালোতে কোনো কাজ হবে না। আর আপনার হাতের লেখা ভালো না, কিন্তু আপনি আকার রস্মিকার মাত্রা এগুলো ঠিকঠাক দিয়েছেন এবং প্রশ্নে যা চাইছে এটা ঠিকঠাক ভাবে দিয়ে আসছে, তাহলে হাতের লেখায় কোনো প্রভাব বিস্তার করবে না। সেই কারণে হাতের লেখা খারাপ এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। জাস্ট ওই নাক চোখ যাতে ঠিক মতো হয় এইটুক উল্লেখ, মানে এইটুক কষ্ট করলেই হবে। যেমন ক লিখছেন কিন্তু কয়ের এই যে যে কান খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম যেন না হয়। তো এই জন্য এখন থেকে চেষ্টা করবেন টুকটাক লিখে যাওয়ার, এই আর কি। দরকার হলে আমার এতে চেক করাবেন যে স্যার এই পড়ছিলাম এই লিখছি, আমার একটু চেক করে দেন আমার কোন জায়গায় ভুল ত্রুটি আছে। দেখেন, তো তাহলে আমরা চলে এসি যে ফৌজদারি মামলার ক্ষেত্রে চরিত্রের প্রাসঙ্গিকতা। ফৌজদারি মামলার চারিত্রিক ফৌজদারি মামলার চারিত্রিক ছাকের প্রাসঙ্গিকতা গোল দেবেন 53 54 ধারায় আলোচনা করছে। কত কত ধারায়? 53 এবং 54। সো প্রথমে আমরা চলে আসি ফৌজদারি মামলায় গোল দিবেন সৎ চরিত্রের প্রাসঙ্গিকতা। কি চরিত্র? সৎ চরিত্র। সৎ মানে কি? ভালো। 53 ধারা অনুসারে ফৌজদারি মামলায় গোল দিবেন পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক। একটু নিচে লিখে রাখেন আসামির। ইংরেজিতে আছে ইন ক্রিমিনাল প্রসিডিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পারসন অ্যাকিউজড ইজ অফ এ গুড ক্যারেক্টার ইজ রিলেভেন্ট। তাহলে ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক। কত ধারায় বলছে? 53 ধারায়। ফৌজদারি মামলায় আসামি আদালতে উপস্থিত হয়ে যদি বলে আসামি পক্ষের আইনজীবী যে ওর অনার আমার এই আসামি হলো ফুলের মতো পবিত্র, তার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাহলে তার চরিত্র যে আদৌ ভালো এটা প্রাসঙ্গিক। কত ধারায়? 53 ধারায়।
এবার মেইন ধারায় চলে আসি। দেখেন, ফৌজদারি মামলায় খারাপ চরিত্রের প্রাসঙ্গিকতা, ধারা কত? 54। 54 ধারা অনুসারে ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ, বল দিবেন ইহা অপ্রাসঙ্গিক। আসামির চরিত্র যে খারাপ, এটা কি মানে আসামির বাদী তো মামলা করছে, বাদী মামলা করার পরে বলতেছে যে ওনার আসামির কাজই হচ্ছে এই বিভিন্ন জনের মারধর করা, আগেও সে এরকম কাজ করছে, তার চরিত্র খারাপ, সে খুবই দুশ্চরিত্রবান। বাদী পক্ষ যদি এটা বলে, এই ধরনের কথা কি অপ্রাসঙ্গিক। কি বলেন? তাহলে আপনি প্রাথমিকভাবে আমি মনে রাখবো যে ফৌজদারি মামলায় আসামির ভালো চরিত্র প্রাসঙ্গিক 53, ফৌজদারি মামলায় আসামির খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক, এটা কত? 54। এটুকু বুঝছেন না? জি। এখন ভাই পেঁয়াজ হলো এই জায়গায়, ফৌজদারি মামলায় আসামি খারাপ চরিত্র তো অপ্রাসঙ্গিক, এটা তো জানলাম, কিন্তু আসামি যদি প্রথম নিজের দাবি করে যে আমার চরিত্র ভালো, তাহলে বাদী পক্ষ আবার বলতে পারবে যে আসামির চরিত্র খারাপ, এটা আবার প্রাসঙ্গিক হয়ে পড়বে। মানে ফৌজদারি মামলায় আসামি যদি কখনোই নিজের ভালো চরিত্র বলে দাবি না করতো, তাহলে বাদী পক্ষ যতই বলুক অমুকের চরিত্র খারাপ, অমুকের চরিত্র খারাপ, অমুকের চরিত্র খারাপ, এটা কোনোদিনই প্রাসঙ্গিক হতো না। কিন্তু আসামি নিজে আগে আইসা দাবি করতে কি আমার চরিত্র ভালো, আমার চরিত্র যেহেতু ভালো, তাইলে ওই পক্ষ সুযোগ পেয়ে গেল যে তোমার চরিত্র খারাপ। বাট সে যদি নিজেরে ভালো হিসেবে দাবি না করতো, তাহলে ওই পক্ষ এসে যতই বলতো তোমার চরিত্র খারাপ, তোমার চরিত্র খারাপ, এটা কোনোদিনই 54 ধারায় গ্রহণযোগ্য হতো না। তাহলে আমরা বলতে পারি যে ফৌজদারি মামলায় খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক আবার প্রাসঙ্গিক নাকি? সব প্রথমত হলো অপ্রাসঙ্গিক। বাট বাদী যদি এসে মানে আসামি যদি আগে নিজের দাবি করে আমার চরিত্র ভালো, তখন আবার এটা কি হয়ে পড়ে, চরিত্র খারাপ, এটা কি হয়ে পড়ে, প্রাসঙ্গিক হয়ে পড়ে। কত ধারায়? 54। একটু পড়ি দেখেন, নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ, আসামির চরিত্র যে খারাপ সে বিষয়ে সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। সৎ চরিত্রের সাক্ষ্য দিলে খারাপ চরিত্রের সাক্ষ্য দেওয়া যাবে। এই যে দেখেন, সৎ চরিত্রের সাক্ষ্য দিলে আন্ডারলাইন করবেন, খারাপ চরিত্রের কি সাক্ষ্য দেওয়া যাবে। যে ক্ষেত্রে আসামি তার সৎ চরিত্রের সাক্ষ্য প্রদান করে, সেক্ষেত্রে আসামির চরিত্র যে খারাপ এটা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আসামির চরিত্র যে খারাপ এই মর্মে রাষ্ট্রপক্ষ সর্বপ্রথম সাক্ষ্য দিতে পারবে না, মানে রাষ্ট্রপক্ষ প্রথমেই বলতে পারবে না যে আসামির চরিত্র খারাপ। প্রথমে আন্ডারলাইন করবেন, আসামি তার সৎ চরিত্রের সাক্ষ্য দিলে, প্রথমে আসামি দাবি করছে যে তার চরিত্র ভালো, শুধুমাত্র আন্ডারলাইন করবেন সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্রের সাক্ষ্য দিতে পারবে। 3টে স্টেটমেন্ট। তাহলে তানভীর সাহেব, আসামের চরিত্র খারাপ এটা কি প্রাসঙ্গিক কিনা? আসামি যদি নিজের ভালো দাবি করে চরিত্র, সেক্ষেত্রে প্রাসঙ্গিক, তা না হলে প্রাসঙ্গিক না। আসামি যদি নিজের ভালো মন্দ কিছুই বলে নাই, সে চুপচাপ আছে, তাহলে বাদী পক্ষ এসে যদি বলে যে আসামির চরিত্র খারাপ, এটা কি প্রাসঙ্গিক হবে কিনা? প্রাসঙ্গিক হবে না, কারণ সে তো নিজের ভালো বলে দাবি করে নাই। সে যদি ভালো বলে দাবি করে তাহলে প্রাসঙ্গিক হবে। বুঝেন কিনা? আমরা এছাড়া খারাপ চরিত্র যে ক্ষেত্রে মামলার ইস্যু, 54 ধারার প্রথম ব্যাখ্যা অনুসারে পুরাতন বইতে যতটুকু আছে আপনাদের আর দরকার নাই, যা আছে ওইটুক থাকলেই হবে। আর যদি মাতবরি করে বই একখান কিনেন তাহলে আবার টেনশন আবার ঢুকবে যে এই বইতে এ আছে, এই বইতে তো এ নাই। আমার সাজেশন যদি শুনেন তাহলে ইনশাল্লাহ আর দরকার নাই, আর যা যতটুক নতুন আসে ততটুক এই বইতে লিখে ফেলবেন। এই 53-54তে জায়গায় নতুন কিছু নাই, এই হলো কথা। 54 ধারার প্রথম ব্যাখ্যা অনুসারে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির খারাপ চরিত্র স্বয়ং মামলার একটি বিচার্য বিষয়, উক্ত ক্ষেত্রে 54 ধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ যে ক্ষেত্রে খারাপ চরিত্র স্বয়ং মামলার বিচার্য বিষয়, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ শুরুতে মামলা চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। ওই যে দেওয়ানির মতো, যে মূল বিচার্য বিষয়ই হচ্ছে চরিত্র। যে ক্ষেত্রে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ স্বয়ং অভিযুক্ত ব্যক্তি খারাপ চরিত্র নির্দেশ করে, যেমন ফৌজদারি কার্যবিধির গোল দেবেন 114 জি অনুসারে অভিযুক্ত একজন বিপজ্জনক ব্যক্তি, সেক্ষেত্রে আসামির খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে। 110 জি অনুসারে অভিযুক্ত একজন বিপজ্জনক ব্যক্তি, সেক্ষেত্রে আসামির খারাপ চরিত্র কি বলেন? 110-এ আছে হলো অ্যাকচুয়ালি ফৌজদারি কার্যবিধি অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেখা, অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেখা। তো আপনি মনে রাখবেন যে যে ক্ষেত্রে চরিত্রই বিচার্য বিষয়, সেই ক্ষেত্রেই খারাপ চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। আর একটা কথা আছে, পূর্ববর্তী দণ্ড। এটা দেখেন, পূর্ববর্তী দণ্ড যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 54 ধারার দ্বিতীয় ব্যাখ্যা অনুসারে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে গোল দিবেন পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। A previous conviction is relevant as evidence of bad character
যে কোনো অপরাধে আসামির পূর্বের দণ্ড তার বিরুদ্ধে সকল ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে। হয়েছে। পূর্ববর্তী দণ্ড মানে হলো একজনের বিচার হচ্ছে একজন চোরের, তো দেখানো যেতে পারে যে ওনার সে আগেও এই ধরনের চুরি করে সাজা পাইছে, এটা প্রাসঙ্গিক 54 ধারায়। যৌতুকের মামলায় দ্বিতীয় ওয়াইফ যৌতুকের মামলা করছে, তো দেখানো যেতে পারে যে ওনার এর আগ প্রথম বউ এর বিরুদ্ধে যৌতুকের মামলা করছিল, এ সাজা পাইছে। বুঝতে পারছেন? তাহলে পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক, এটাও কত ধারায়? 54 ধারায়। তাহলে আমি একটু ভেঙে দেই। ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক 53, ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসচ্চরিত্র অপ্রাসঙ্গিক 54, পূর্ববর্তী অসচ্চরিত্র প্রাসঙ্গিক হয়ে পড়ে যদি সে নিজেরা কি বলে দাবি করে? সৎ বলে দাবি করে। কত? 54। আর যে ক্ষেত্রে স্বয়ং মামলার বিচার্য বিষয়ই হচ্ছে কি? চরিত্র, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক। আর পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক, এটাও কত? 54। তাহলে সংক্ষেপে জেনে রাখুন, এখানে যদি আমরা আসি, দেখেন যে দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য, কিন্তু যে ক্ষেত্রে মামলার পক্ষগণের চরিত্র স্বয়ং একটি ইস্যু, উক্ত ক্ষেত্রে চরিত্র সম্পর্কিত সাক্ষ্য কি? প্রাসঙ্গিক। ধারা কত? 52। চরিত্র সম্পর্কিত সাক্ষ্য যা ক্ষতিপূরণকে প্রভাবিত করতে পারে তা দেওয়ানি মোকদ্দমায় গ্রহণযোগ্য, এটা কত? 55। আমরা জানি না এটা? অবশ্যই জানি। ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্রের প্রাসঙ্গিক কত? 53। তবে তার চরিত্র যে ভালো এই মর্মে সাক্ষ্য দেওয়া হলে তার খারাপ চরিত্র প্রাসঙ্গিক হয়ে পড়ে, এটা কত? 54। আর খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে দণ্ডাদেশ প্রাসঙ্গিক, এটাও কত? 54। সো আমরা যদি চলে আসি বিগত বছরের প্রশ্ন, দেখেন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? 53 মানেই কোন মামলা? ফৌজদারি। এটা চিন্তা ভাবনা করা লাগে না। 52 55 হইলে কি? দেওয়ানি। আর 53 54 হইলে ফৌজদারি। খুব সহজ কিন্তু, যদি বুঝেন। তারপরে 2 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের। খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের কত ধারায়? 54 ধারায়। সবশেষের প্রশ্নটা দেখি, 8 নাম্বার প্রশ্নটা। খারাপ চরিত্র হিসেবে নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে? পূর্ববর্তী দণ্ড। মেয়েটি পরকীয়া করতো, ছেলেটি নিয়মিত চুরি করতো, ছেলেটি পরকীয়া করতো, পূর্ববর্তী দণ্ড। এই জায়গা কি বলেন? পূর্ববর্তী দণ্ড। কত ধারায়? 54। তাহলে চরিত্র সম্পর্কে আলোচনা করতে কত ধারায় বলেন? 52 থেকে 52, 53, 54, 55। লুৎফর সাহেব, চরিত্র বুঝতেন? আচ্ছা, তাহলে বলেন তো দেওয়ানি মামলায় চরিত্র সম্পর্কে কত কত ধারায় বলছে লুৎফর সাহেব? দেওয়ানি মামলায় হ্যাঁ, 52 ধারায় 55। 52 আর 55 পার্থক্য কি বোঝাই বলেন? 52 ধারায় হচ্ছে চরিত্র অপ্রাসঙ্গিক, হুম, শুধু বিচারিক কার্যে চরিত্র প্রাসঙ্গিক। যদি স্বয়ং বিচার্য বিষয় চরিত্র হয়, এটা হলো 52। আর 55? 55 ধারা হলো ক্ষতিপূরণের ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। ক্ষতিপূরণের ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হতে পারে ক্ষতিপূরণের মামলায় 55 ধারা। বিমল সাহেব, ফৌজদারি মামলায় চরিত্র কত কত ধারায় আছে বলেন? আপনি 53 ধারাটা বলেন আপনার জন্য। 53 ধারায় কি বলছে? পূর্ববর্তী সচ্চরিত্র। কার সচ্চরিত্র? বাদী না আসামি? আসামির। ধন্যবাদ পীযুষ সাহেব। যাক, ভয়েস বাড়ছে। আচ্ছা, 54 ধারায় কি বলছে বলেন? খারাপ চরিত্র প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক বলেন? প্রাসঙ্গিক কখন? ব্যাখ্যা দেন। ইমন সাহেব পারবেন? তার যদি পূর্ববর্তী স্বীকার করে যে আমার চরিত্র ভালো, সে যদি প্রথমে এসে বলে যে আমার চরিত্র ভালো, তাহলে তার চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক। বাট সে যদি প্রথমে স্বীকার না করে, সে সচ্চরিত্রের সুবিধা নেয় নাই, তাহলে তার চরিত্র খারাপ, এটা বলা যাবে না, এটা অপ্রাসঙ্গিক। আর মিলন সাহেব, 54 ধারায় ওই আসামি ধরেন খারাপ চরিত্র, সে নিজেরা ভালো বলে দাবি করে নাই, সে বলে না আমি ভালো, সে কিছুই বলে নাই, কিন্তু তারপরেও তার খারাপ চরিত্র প্রাসঙ্গিক হতে পারে কখন? আমরা তো জানি যে আসামি যদি নিজেরে ভালো বলে দাবি করে তাহলে তার চরিত্র খারাপ, এটা বলা যাবে। কিন্তু আসামি জায়গা নিজেরে ভালো বলে দাবি করে নাই, তারপরেও প্রাসঙ্গিক কখন? মিলন বলেন, কেউ বলেন না।
আকিনুর, তার আসামি যদি দাবি না করে যদি সে তো দাবি করেই নাই, আমি তো বলেই দিলাম সে দাবি করে নাই, তারপরেও তার খারাপ চরিত্র কখন প্রাসঙ্গিক? তানভীর সাহেব, তার আগের বিয়ে যদি ঝামেলা থাকে পরবর্তী আগে যদি সে পূর্ববর্তী দণ্ড পেয়ে থাকে। পেয়ে থাকে, পূর্ববর্তী দণ্ডাদেশের ক্ষেত্রে সে নিজের ভালো দাবি করুক বা না করুক, দেখানো যেতে পারে যে ইওর অনার এ যে অপরাধী আগেও একই ধরনের অপরাধে দণ্ডিত হয়েছে পূর্ববর্তী দণ্ডাদেশ, এটা কততে? 54। অথবা আরেকটা ক্ষেত্রে বলা যেতে পারে যে এই মামলার বিচার্য বিষয় হলো চরিত্র। বুঝছেন মিলন আর আখিনুর? জি। তো চরিত্র নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এখান থেকে 1 নাম্বার পেতে পারেন, খুব সম্ভাবনা আছে, লিখিত তো আসতে পারে 52 থেকে 55। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে যারা আছেন দয়া করে বলেন। এই আবুল হোসেন খান, বুঝছেন? ফেরদৌস সাহেব, আর কেউ? ফিজুর সাহেব, বুঝছেন? মোটামুটি বুঝছেন? দেখ, মোটামুটি হইলেও চলবে। কিন্তু সামনে আসুন আপনি বুঝছেন? আপনি বুঝছেন? এই তো, পরে যদি আর মনেই থাকে তাহলে কি আর আসবেন? এটা ভুলে যাওয়া হতে হবে। দেখেন, আপনি মাত্র শুরু করলেন, কয়েক বছর ধরে পড়ে এখনো বুঝতে পারতেছে না। আচ্ছা, তো তাই বলে হতাশ হওয়ার কোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পরের টপিকে চলে আসি। দেখেন, সো আপনি যে আমরা যে চরিত্র সংক্রান্ত যে 4টা ধারা পড়লাম, এখান থেকে 1 মার্ক আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার প্রশ্ন এখান থেকে এসে থাকে, যদি এই 4টা ধারা পড়ে থাকে তাহলে লিখিত প্রস্তুতি আপনার এখানে হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা চলে আসি পরের টপিকে, যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, ফ্যাক্টস হুইচ নিড নট বি প্রুফড। আপনি আদালতে যখন কোনো বিষয় উপস্থাপন করেন, আদালত বলতে পারে যে এগুলো তুমি প্রমাণ করো। একটা দলিল দেখাইছেন, আদালত বলতে পারে যে এই দলিল যে ঠিকঠাক, তুমি প্রমাণ করো। ওই যে 68 ধারায় মনে আছে যে একজন প্রত্যয়নকারী সাক্ষীর দরকার, মারা গেলে হারাই গেলে তার সাক্ষ্য প্লাস সম্পাদনকারীর সাক্ষ্য, মনে আছে? কিন্তু কিছু কিছু জিনিস আছে যে যে জিনিসগুলো আপনি আদালতে দাবি করার সাথে সাথে ধরে নিবে যে এটা ঠিকঠাক ভাবে প্রমাণিত, এটা প্রমাণের দরকার নাই। এই জিনিসগুলো আসলে কি, কোন কোন জিনিসগুলা আদালতে উপস্থাপন করলেই আদালত এটা ধরে নিবে এটা প্রমাণিত, এটা প্রমাণ করতে আদালত আলাদা করে বলবে না? সেই জিনিসগুলো হলো কি কি দেখেন। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো সকল প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। কেউ কি বলতে পারবেন যে প্রাসঙ্গিক বিষয় আর বিচার্য বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় আর বিচার্য বিষয় কি শাকিল? স্যার, প্রাসঙ্গিক বিষয় হচ্ছিল বিচার্য বিষয়টা বলুন। বলেন। যেই বিষয়টা নিয়ে স্বয়ং মামলা হয়েছে হুম। সেটা হচ্ছিল বিচার্য বিষয়। হুম। আর যেই বিষয়টা নিয়ে মামলা হয়েছে সেটা তো বিচার্য বিষয়, এবং এর আশেপাশে যত বিষয়টা প্রাসঙ্গিক। দেখা গেছে আমি মার্ডার কেস করলাম বা মৃত্যুর জন্য মামলা করলাম। এখন মৃত্যুর আগে এখানে কি কি হয়েছে, তার চলাফেরা কেমন ছিল, সে কাদের সঙ্গে মিশতো, বা যে যার বিরুদ্ধে মামলা হয়েছে তার পারিবারিক অবস্থা কি হয়েছে বা আর্থিক অবস্থা কেমন হয়েছে, এইগুলো হচ্ছিল প্রাসঙ্গিক বিষয়। হুম। তো ধন্যবাদ। মানে নর্মালি যখন আপনি কোনো বিষয় দাবি করেন বা আদালতে যখন কোনো বিষয় উপস্থাপন করেন, তাহলে 2টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো প্রাসঙ্গিক বিষয় আর একটা হলো বিচার্য বিষয়। সরাসরি যেটা নিয়ে বিচার হচ্ছে সেটা হলো বিচার্য বিষয়, আর বিচার্য বিষয় প্রমাণের জন্য যা যা দরকার সবকিছু কি প্রাসঙ্গিক বিষয়। তো কিন্তু কিছু বিষয় আছে, এই নিয়মে 3টি ব্যতিক্রম আছে। একটা দেখেন, বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ ফ্যাক্টস জুডিশিয়ালি নোটিসেবল, ধারা কত? 56। স্বীকৃত বিষয়সমূহ ফ্যাক্টস অ্যাডমিটেড, ধারা কত? 58। আইনের মাধ্যমে পক্ষগণের অনুকূলে অনুমানযোগ্য বিষয়সমূহ ফ্যাক্টস হুইচ দ্য লস প্রিজম ইন ফেভার অফ পার্টি, 86 থেকে কত? 88। এই বিষয়গুলো প্রমাণের প্রয়োজন নাই। এখন যদি আপনি বলেন যে স্যার এই 3টা বিষয় যে প্রমাণ করা লাগবে না, এই সম্পর্কে কোথায় বলা আছে? সাক্ষ্য আইনের কোথাও আলাদা করে বলা নাই। কিন্তু এই 3টা, এই যে বিষয়গুলো আমরা পড়লাম, এই ধারাগুলো যদি আপনি পড়েন তাহলে ওই জায়গায় শ্যাল শব্দটা আছে কি?
Shall. shall, মানে এইগুলো প্রমাণের দরকার নাই। নাই। বাট এগুলো প্রমাণের দরকার নাই, বাট অপরপক্ষ চাইলে আবার খণ্ডাতে পারে। পারবে, মানে অপরপক্ষ এসে প্রমাণ করতে পারে যে এটা ঠিক না। নাই, বাট প্রাথমিকভাবে আদালত ধরে নিবে এটা কি সঠিক। প্রমাণিত। তো এই তিনটে বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, এগুলো প্রমাণিত বলে গণ্য হবে। প্রথমেই আমরা যে ধারাটা চলে আসবো 56 ধারা, দেখেন বিচারিক ভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। কি বলছে? বিচারিক ভাবে দৃষ্টিগোচর, আন্ডারলাইন করেন, বিচারিক ভাবে দৃষ্টিগোচর। 56 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, যে সকল বিষয় আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিবে সেগুলো প্রমাণের প্রয়োজন নেই। ইংরেজিটা আন্ডারলাইন করেন, নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড টু বি প্রুভড। জুডিশিয়াল নোটিস শব্দটা বলতেন। ভাই 56 ধারায় বলছে যে বিচারিক ভাবে দৃষ্টিগোচর যেগুলা নিবে এগুলো প্রমাণের দরকার নাই। তাহলে বিচারিক ভাবে দৃষ্টিগোচরে কি নিবে এটা 56তে বলে নাই। কোন কোন বিষয়গুলো বিচারিক দৃষ্টিগোচরে নিবে এটার তালিকা আছে 57তে। বুঝছেন? যে সকল বিষয় আদালত সরাসরি বিচারিক দৃষ্টিগোচরে নাই, বিচারিক দৃষ্টিগোচর মানে হলো যে ওনার কাছে আপনি দেখাইছেন, আদালত ধরে নিবে এটা প্রমাণিত, আলাদা করে প্রমাণের দরকার নাই, সেই বিষয়গুলোর বলে বিচারিক দৃষ্টিগোচরে নেওয়া বিষয়। আর বিচারিক ভাবে দৃষ্টিগোচরে যা নেয় সেগুলোর বলে জুডিশিয়াল নোটিশ। তো জুডিশিয়াল নোটিশ প্রমাণের প্রয়োজন নাই, এটা বলছে 56। আর কোন কোন বিষয় জুডিশিয়াল নোটিশ মানে কি কি প্রমাণ করা লাগবে না এই তালিকাটা বলছে কততে? 57তে। আপনারা অনেকে 56 57 গুলাই ফেলেন, বলেন যে স্যার 56 57তে একই রকম লাগে, না একই রকম না। বিচারিক দৃষ্টিগোচরে যা যা নেবে সেটা প্রমাণের দরকার নাই, কত? 56। আর কি কি নিবে এই তালিকাটা আছে কততে? 57তে। বুঝছেন? সো প্রথমে আমরা চলে আসি যে বিচারিক ভাবে দৃষ্টিগোচর এটার অর্থ কি। টেক জুডিশিয়াল নোটিস বিচারিক ভাবে দৃষ্টিগোচরে নিতে পারে অর্থ হলো প্রমাণ ছাড়া কোনো কিছু বিদ্যমান আছে বা কোনো কিছু সত্য বলে স্বীকৃতি দাও। মানে আদালতের কাছে আপনি দেখাইছেন, আদালত ধরে নিছে, বলবে না যে তুমি প্রমাণ করো, আদালত ধরে নিবে এটা ঠিকঠাক আছে। আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিসে নিতে পারে তা সাক্ষ্য আইনের গোল দিবেন 57 ধারায় উল্লেখ করা হয়েছে। কত ধারায়? সাক্ষ্য আইনের কত ধারায়? 57 ধারায়। তো প্রথমে আমরা চলে আসি 57 ধারায় কয়টা বিষয় বলছে দেখেন। যে সকল বিষয়সমূহ আদালতকে বিচারিক দৃষ্টিগোচরে নিতে হয় 57 ধারায় গোল দিবেন। 11টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচরে রাখা আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক। তাহলে জুডিশিয়াল নোটিসে কয়টা বিষয় নিতে হয়? 11টা। কত ধারায় বলছে? 57 ধারায়। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা পড়া শুরু করি। দেখেন 57 ধারার অধীনে 11টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচরে রাখা আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক। এই 11টা বিষয় কি কি এটা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বরে দেখেন বাংলাদেশের সকল আইন সমূহ। আপনি আদালতে গিয়ে যদি বাংলাদেশের কোনো আইন দেখান তাহলে আদালত কখনোই বলবে না যে আপনি এই আইনগুলো প্রমাণ করেন। আদালত ধরে নিবে যে এই আইনগুলো কি জুডিশিয়ালি নোটিসেবল, মানে এটা যথাযথভাবে প্রমাণিত। তারপরে দেখেন 2 নম্বরে সশস্ত্র বাহিনীর যাবতীয় অস্ত্র ও রসদ, আর্টিকেলস অফ ওয়ার, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, মানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী নিয়ে 1972 সালে সশস্ত্র বাহিনী গঠিত হয়। তো সশস্ত্র বাহিনীর যে যাবতীয় অস্ত্র এবং তাদের যে কয়টা ট্যাঙ্ক আছে, কয়টা বন্দুক আছে, কয়টা গুলি আছে, কয়টা বোমা আছে, কয়টা বিমান আছে, এই সবগুলো যদি আদালতে উপস্থাপন করা হয় আদালত ধরে নিবে এটা ঠিকঠাক ভাবে কি বলেন প্রমাণিত। আচ্ছা, আইনসভার কার্যসমূহ, দ্য কোর্স অফ প্রসিডিং অফ পার্লামেন্ট। আইনসভা হাউস অফ দ্য নেশন, মানে বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইনসভা। সো আইনসভার কোন কার্য হলো জুডিশিয়াল নোটিশ। নিম্নলিখিত সিল, সিল দেখেন যে আশরাফুল সাহেব ওই লাইটটা অন করে দেন বাইরের। বাংলাদেশের সকল আদালত সমূহের সিল, আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন বা সকল যে জায়গায় ম্যাজিস্ট্রেট বা বিচারক বসে সকল আদালতের একটা সিল আছে। তো যদি কোনো আদালতের কোনো সিল দেখে ধরে নিবে এটা ঠিকঠাক ভাবে আছে। অ্যাডমিরালটি বা সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালতের সিল,
অ্যাডমিরালটি তো বুঝেন, ও সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালতের সিল। নোটারি পাবলিকের সিল, মানে যারা ওই যে এফিডেভিট করে নোটারি পাবলিক, তাদের সিল। সকল সিল যেটা বাংলাদেশে বলবৎ যে কোনো আইনের দ্বারা কোনো ব্যক্তি ব্যবহারের জন্য ক্ষমতা প্রাপ্ত, এছাড়া অন্য কোনো সিল যেটা কোনো ব্যক্তি আইনগতভাবে ব্যবহারের জন্য ক্ষমতা প্রাপ্ত, ধরেন আইনজীবীরা তাদের পার্সোনাল সিল ব্যবহার করে, তাহলে এটাও জুডিশিয়াল নোটিশ। তারপরে সরকারি গেজেটেড যে কর্মচারী, মানে গেজেটেড কর্মকর্তা, তারা সত্যায়িত করে দেয়, এটাও কি জুডিশিয়াল নোটিশ। নোটিশ। তারপরে দেখেন, এরপরে আমরা চলে আসি 5 নাম্বার, বাংলাদেশে কোন সরকারি পদে কাহারো যোগদানের বিষয়ে সরকারি গেজেট। কিছুদিন আগে 17 বিজিএস এ যারা যোগদান করছে, এই তো 2-3 দিন আগে ওনাদের গেজেট প্রকাশিত হয়েছে। সো সরকারি চাকরিতে যোগদানের আগে গেজেট প্রকাশিত হইলে এটাও জুডিশিয়াল নোটিশ। এবং ধরেন 12 জন বা 13 জন বিচারকের ওনাদের গেজেটে নাম আসে না, এখন তারা যদি কোনো মামলা করে এবং তারা যদি এই গেজেট 88 জনের গেজেট যদি আদালতে উপস্থাপন করে, তাহলে ধরে নিবে যে এটা আলাদা করে প্রমাণ করতে বলবে না যে এই গেজেটটা ঠিকঠাক আছে, মানে এই জায়গায় কোনো 2 নাম্বার কোনো গেজেট না, সরকার এটাই প্রকাশ করছে, এটাই অনুমান করবে, এটাও জুডিশিয়াল নোটিশ। তারপরে দেখেন, সরকার কর্তৃক স্বীকৃত, আন্ডারলাইন করবেন, সরকার কর্তৃক স্বীকৃত প্রত্যেক রাষ্ট্র। কোন সরকার? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার যে সকল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা সার্বভৌম বা রাজা বা রানীর অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা। তো বাংলাদেশ সরকার যে সকল রাষ্ট্রের স্বীকৃতি দিছে, যে সকল রাজা বা রানীর অস্তিত্ব বা উপাধি বা জাতীয় পতাকার স্বীকৃতি দিছে, সেগুলা জুডিশিয়াল নোটিশ। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশ নয়? অপশনে অনেকগুলো আছে, অপশনে একটা ছিল যে ইসরায়েলের জাতীয় পতাকা। সো ইসরায়েলের জাতীয় পতাকা জুডিশিয়াল নোটিশ নয়। কেন নয়? কারণ ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই। তারপরে দেখেন, সময়ের বিভাগ সমূহ, গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ মান মন্দির, ওই যে যারা মোবাইল বা কম্পিউটার ঠিক করতে যান, তারা দেখবেন যে বাংলাদেশ হইলে +6 হয়, +6, ভারত হইলে প্লাস মানে 5.5 ঘন্টা, 5.5, পাকিস্তান হইলে +5। তো এইগুলা সময়ের বিভাগ সমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, সরকারি গেজেটে প্রজ্ঞাপিত সর্বসাধারণের উৎসব, উপবাস ইত্যাদি ছুটি সমূহ কি জুডিশিয়াল নোটিশ। সরকারি কতদিন আগামী বছর ছুটি থাকবে এটা আগে থেকেই প্রকাশ করে দেয়, বা ছুটির তালিকা থাকে, এটাও জুডিশিয়াল নোটিশ। তারপরে দেখেন, বাংলাদেশের ভূখণ্ড সমূহ, ভূখণ্ড সমূহ মানে হলো বাংলাদেশ, আমরা জনগণ যেখানে বাস করি, প্লাস বাংলাদেশের প্রতিটা রাষ্ট্রের একটা ভূখণ্ড আছে, 1,47,570 প্লাস। আমরা যে মায়ানমার এবং ভারতের সাথে সমুদ্র বিজয় যে হয়েছে, ওখানে সামুদ্রিকেও আমাদের বিশাল একটা জলরাশি আমাদের আয়তনের মধ্যে এসেছে। তো এইগুলা সবকিছুই বাংলাদেশের জুডিশিয়াল নোটিশ। বাংলাদেশের সাথে অপর রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা বা অবসান হওয়া। অপর রাষ্ট্র মানে ধরেন রাষ্ট্র বা সংগঠন, আরাকান আর্মির সাথে আমাদের যুদ্ধ চলতেছে, তাহলে এটাও কি জুডিশিয়াল নোটিশ। নোটিশ। বা ভারতের বিএসএফ বাহিনীর সাথে ধরেন আমাদের যুদ্ধ চলতেছে, এটা জুডিশিয়াল নোটিশ। আদালতের সদস্য বা কর্মকর্তাগণ, আদালতের সদস্য কর্মকর্তাগণ ধরেন বিচারক যারা, তারা তাদের অধীনস্থ অফিসার, তাদের বা সহকারীগণ, তাদের যে যে পেশকার বা সেরেস্তাদার অন্যান্য যারা আছে, এবং আদালতের কার্য সম্পাদনকারী অন্যান্য কর্মকর্তাগণের, এবং আইন অনুসারে বাংলাদেশে আদালতে উপস্থিত হয়ে মোকদ্দমা পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত গোল দেবেন সকল অ্যাডভোকেট, অন্যান্য ব্যক্তিদের নাম। তো আপনি যখন কোথাও গিয়ে পরিচয় দিবেন যে আমি হলাম অ্যাডভোকেট অমুক, আদালত ধরে নিবে আসলেই আপনি অ্যাডভোকেট অমুক। এখন কেউ যদি আইসা বলে যে ওনার উনি হচ্ছে টাউট, উনি অ্যাডভোকেট হয় নাই, তাহলে এটা আবার খণ্ডানো যাবে। বাট প্রাথমিকভাবে আদালত ধরে নিবে কি সে অ্যাডভোকেট অমুক, এটাই জুডিশিয়াল নোটিশ। স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, ধরেন অনেকে, এই যে কিছুদিন আগে আমাদের মধ্যে অনেকে আছেন যারা কোয়ার আইনজীবী হয়েছেন নাকি, তো এই জায়গা তিনি বড় জোর ওনার কার্ডে আইনজীবী শব্দটা লাগাইতে পারে, কিন্তু অ্যাডভোকেট কিন্তু লাগানো যাবে না। অ্যাডভোকেট শব্দটা যদি উনি লেখে যে কোয়ার অ্যাডভোকেট, তাহলে উনি টাউট, ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে। বুঝতে পারছেন? অনেকেই দেখি যে আমি কোয়ার অ্যাডভোকেট লেখা, মানে উনি ওই সিস্টেমে অ্যাডভোকেট শব্দটা ওই জায়গা নিয়ে এসছে। তো ওনার তো আইনজীবী শব্দ ব্যবহারের নিয়ম নাই, আজ হোক কাল হোক রিটে ওইটা বাদ চলে যাবে, বাদ হয়ে যাবে। সো যে অ্যাডভোকেট না, এরকম অ্যাডভোকেট হিসেবে প্রাথমিকভাবে পরিচয় দিলে জুডিশিয়াল নোটিশ, বাট অন্য কেউ চাইলে সেটা কি করতে পারবে, খণ্ডাতে পারবে। ধন্যবাদ। তাহলে এই 11টা কি আপনি
মুখস্থ করবেন না, মুখস্থ করার প্রয়োজন নেই। আপাতত কি করবেন, বারবার রিডিং বারবার করবেন। পড়বো। গল্পের বই কি আমরা মুখস্থ করি? না, বারবার রিডিং করবেন। মুখস্থ করার টেনশন দিবেন না, এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার মস্তিষ্কে আল্লাহ গেঁথে দিবেন। কিন্তু আপনার বারবার বুঝে বুঝে রিডিং করতে হবে। দেখেন, চলে আসি আমরা ধারা 58। স্বীকৃত ঘটনা সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুফড। আপনাদের, আমি সবসময় আশার কথা বলি মানে হলো, অনেকের এই প্রাতিষ্ঠানিক মানে মানে শিক্ষা জীবনে অনেকের থার্ড ক্লাস আছে। তাই হলো এলএলবি তে থার্ড ক্লাস আছে অনেকের, বা অন্য সময় জিপিএ আপনার কাঙ্ক্ষিত নাই, কোন রকম টাইনে টুনে পাস করতেন। তো বাংলাদেশ বার কাউন্সিলে এই জায়গা আপনার রেজাল্ট যদি কারো 5ও থেকে থাকে, এই জায়গা গর্ব করার কিছু নাই। আর যদি কারো থার্ড ক্লাসও থাকে, তার হতাশ হওয়ার কিছু নাই। এই জায়গা হচ্ছে যে আপনি এই 3 ধাপে কি পারফর্ম করছেন সেটার উপরে আপনার ভাগ্য নির্ধারিত হবে। তো এই জায়গা রেজাল্ট নিয়ে উচ্ছ্বসিত হবেন না, রেজাল্ট নিয়ে হতাশ হবেন না। আমি এবার নাম বলবো না, আমার 2জন পরীক্ষার্থী আছে, তাদের শিক্ষা জীবনে একাধিক থার্ড ক্লাস আছে। এলএলবি তে তো থার্ড ক্লাসই, দেখা গেলো যে ডিগ্রিতেও থার্ড ক্লাস, ইন্টারেও কোন রকমের টাইনে টুনে পাশ করছে, কিন্তু এরা এমসিকিউ তে 90-এর উপরে হয়েছে এবং লিখিতেও তো ভালো মার্ক পাইছে, এবং ভাইভাতে শুধু গেছে আর আসছে, খোশ গল্প করে ওনাদের পাঠাইছে। তো ওনারা চিন্তিত ছিল যে আমার তো থার্ড ক্লাস আছে, আমার কি এই জায়গা হবে কিনা। বুঝতে পারছেন? সো এই জায়গায় আমি ওনাদের আশ্বস্ত করছিলাম যে রেজাল্ট নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এই জায়গায় দেখবে যে আমি প্রিলিতে কত পাইছি আর রিটেনে কত পাইছি। তো এই জন্য আপনাদের যেরকম আপনি ওই রাষ্ট্রবিজ্ঞানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2 নম্বরে ছিলেন, এটা নিয়েও অহংকার করার কিছু নাই। আবার কেউ যে থার্ড ক্লাস পাইছেন, এটা নিয়েও হতাশার কিছু নাই। এই জায়গা হলো আপনি এই জায়গায় এসে সব লেভেল প্লেইং ফিল্ডে আছেন, এই জায়গায় আপনার পড়াশোনা করতে হবে। আর বাকি ইগো টিগো যা আছে সব ওই জায়গায় রেখে আসেন, মানে ঢাকা ভার্সিটি না কোন ভার্সিটি এটা দেখার দরকার নাই। যদিও আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার বলছে যে উনি তো খালি পাবলিক ভার্সিটির আর ব্যারিস্টার মাত্র 20 জনের মধ্যে 4 জন না 5 জনের পাইছে নাকি, জি। আর পাই নাই। এখন উনি তো বসে যদি, পরীক্ষার্থী হলো 7,000, কত ভাইবা দিছে কতজন, 7,900। এখন 20 জনের দেখে কি কাজ হবে? 20 জনের দেখে তো কাজ হবে না, ওই জায়গায় তো দেখতে হবে যে আরো কি কি আছে। আর আপনি তো এই জায়গায় কে পাবলিক ভার্সিটি কে ব্যারিস্টার তা তো দেখার কোনো সুযোগ নাই। উনি যদি লোকাল বারের খবর নাই, বাংলাদেশের যত লোকাল বার আছে, এই জায়গা যারা অ্যাডভোকেসির যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 10 জনের মধ্যে দেখেন তো পাবলিক ভার্সিটির কয়জন আছে, ব্যারিস্টার কয়জন আছে। এই জায়গায় কিন্তু ওর খাতির নাই। মানে আপনার বিষয়টা হচ্ছে যে আমি এই জায়গায় এসে কি পারফর্ম করছি সেটা হলো মেইন কথা। আপনি কোন ব্যাকগ্রাউন্ডে আসছেন এটা দেখে লাভ নাই। যাই হোক, আসেন আমরা 58 ধারায় বলছে যে স্বীকৃত ঘটনা সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট টু বি প্রুফ। 3টে স্টার দেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এর আগে আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি, মনে আছে কিনা যে কেউ কারো পারেন কিনা বলেন তো এরকম, দলিলের সম্পাদন স্বীকার করলে আর প্রমাণের প্রয়োজন নাই, এটা কোথাও কত ধারায় পড়ছিলাম? 70 ধারায় জি। পড়ছিলাম। ওই যে মনে আছে না যে 68 ধারায় বলছে যে একজনের দ্বারা একজন প্রত্যয়নকারী সাক্ষীর দরকার, 69 বলছিল মারা গেছে, আর 70 বলছে যে দলিল সম্পাদনের বিষয় যদি স্বীকার করে তাহলে আর প্রমাণের দরকার নাই। তাহলে সেরকম একটা বিধান হচ্ছে। 70 হলো দলিল স্বীকার করছিল, আর এই জায়গা কি স্বীকার করছে? এই জায়গা হচ্ছে ঘটনা স্বীকার করছে। দেখেন 58 ধারায় বলা হয়েছে মকদ্দমার পক্ষ বা তাদের প্রতিনিধি যে সকল বিষয় বা ঘটনা স্বীকার করেছে, আন্ডারলাইন করে, যে সকল বিষয় বা কি ঘটনা স্বীকার করেছে বা যে সকল বিষয় একমত পোষণ করেছে তা প্রমাণের প্রয়োজন নাই। শর্ত হলো উক্ত বিষয় বা ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে, আন্ডারলাইন করবেন, মকদ্দমা শুনানির সময়। কখন স্বীকার করছে? শুনানির সময়। শুনানির পূর্বে গোল্ডেন, শুনানির পূর্বে মানে কি এখনো এখনো শুনানি হয় নাই, তার আগে স্বীকার করছে। কিন্তু এই ক্ষেত্রে গোল দিবেন তার লিখিত আকারে স্বীকার করতে সম্মত হয়েছে। শুনানির পূর্বে হলে কি আকারে? লিখিত আকারে। শুনানির সময় হলে মৌখিক আকারে। তারা তাদের প্লিডিংস এর মাধ্যমে স্বীকার করেছে বলে মনে হয়। প্লিডিংস, ফেরদৌস সাহেব, প্লিডিংস কারে বলে? প্লিডিংস বলে। আর বা কখন? যদি এস না থাকে তাহলে হচ্ছে বা, এস থাকলে কি? এবং।
তো 58 ধারা প্রযোজ্য হতে হলে এমন স্বীকৃতি হতে হবে মকদ্দমার পক্ষগণ দ্বারা, এটা আন্ডারলাইন করেন, পক্ষগণ দ্বারা বা তাদের প্রতিনিধি দ্বারা। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখেন, মনে রাখবেন। স্বীকৃত ঘটনার সময় প্রমাণের প্রয়োজন নাই, 58। কখন স্বীকার করবে? মামলা সময় বা তার পূর্বে। কে স্বীকার করবে? পক্ষগণ অথবা তাদের প্রতিনিধি। পক্ষগণ অথবা তাদের প্রতিনিধি। তাহলে 56, 57, 58 কে বুঝেন নাই বলেন? এখানে একটা কথা লিখে রাখেন যে জুডিশিয়াল নোটিশ কনক্লুসিভ প্রুফ না। মানে এই যে জুডিশিয়াল নোটিশ মানে 57 ধারার যে 11টা বিষয়, এটা কিন্তু কনক্লুসিভ বা চূড়ান্ত প্রমাণ না, এটাকে খণ্ডন করা যাবে। 57 ধারার যে 11টা বিষয়, এটা চূড়ান্ত প্রমাণ না, এটা খণ্ডন করা যাবে। তো তাহলে আমরা জেনে রাখা ভালো, মোটামুটি সব জানি। বিগত বছরের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আশরাফুল সাহেব জোরে পড়েন। নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয় নয়? এটা পড়ে জোরে পড়ে। নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশ এর বিষয় নয়? হুম রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমারের বিরোধ, হুম বাংলাদেশের সীমানা, হুম সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম, হুম ইসরায়েলের জাতীয় পতাকা। ইসরায়েলের জাতীয় পতাকা। এটা জুডিশিয়াল নোটিশ কেন হলো না বলেন? এটা স্বীকৃত দেশ না। স্বীকৃতি দেয় নাই, কিন্তু রোহিঙ্গা বিষয়ে যে বাংলাদেশের সাথে মায়ানমারের বিরোধ, এটা জুডিশিয়াল নোটিশ। ওই যে ভিতরে পড়ছিলাম যে বাংলাদেশের সাথে কারো কোনো বিরোধ আরম্ভ হয়, বাংলাদেশের সীমানা ভূখণ্ড, জুডিশিয়াল নোটিশ। সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম কি? জুডিশিয়াল নোটিশ। বুঝছেন? তারপরে আপনাদের এই জায়গা থেকে যে সমস্যাটা হয় আর কি, যে কোনটা 56 আর কোনটা 57, প্রমাণের প্রয়োজন নাই, এটা হলো 56। আর কোন কোন বিষয়গুলো প্রমাণের প্রয়োজন নাই, সেটা কত? 57। বিষয়ের কথা বললে 11টা বিষয়, তাহলে কত? 57। আর জুডিশিয়াল নোটিশ প্রমাণের প্রয়োজন নাই, এটা কত? 56। বুঝছেন? আমরা এখানে 2 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন। স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই এই বিধান, এটা স্বীকৃত বিষয় বলছে কত দ্বারায়? 58। তারপরে 3 নাম্বার প্রশ্নটা দেখেন। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয় অপর পক্ষ কর্তৃক কি স্বীকৃত। তারপরে একটা প্রশ্ন আসছে, দেখেন। আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিসে নিতে পারেন তা এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারায় বলা আছে? 57 ধারায়। কোন ধারায় বলা আছে? 57 57 ধারায়। বুঝছেন? এখন আমরা চলে আসি সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা যদি দেখেন, সাক্ষ্য আইন অনুযায়ী কয় ধরনের বিষয় প্রমাণের প্রয়োজন নাই, এই ধরনের প্রশ্ন আসবে না। তারপরেও ওই জায়গায় আমরা কয় ধরনের প্রশ্ন পড়ছি? 3 ধরনের। আর বাদ বাকি যা আছে ইনশাল্লাহ পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, সবই ইম্পর্টেন্ট, পড়ে ফেলবেন। যদি কোনো প্রশ্ন না বুঝেন অবশ্যই আমারে নেক্সট ক্লাসে এসে জানাবেন। এখন আমরা চলে আসব অনুমানে। কোনো প্রশ্ন আছে 56, 57, 58 থেকে? 56, 57, 58 থেকে কোনো প্রশ্ন আছে কিনা? এই পীযুষ সাহেব, হ্যাঁ বাসায় যায় পড়ার পরে নেক্সট ক্লাসে বলবেন, সমস্যা নাই। পীযুষ সাহেব বলেন তো 59 দ্বারা আমরা পড়ছি কিনা? পড়ি নাই। লুৎফর সাহেব পড়ছি স্যার, কবে? একেবারে প্রথম দিকে। কি আছে 59 দ্বারায়? দলিল বিমল সাহেব মনে আছে? তাহমিনা বলেন, তাহমিনা। ওনার বলতে দেন, ওনার বলতে দেন, বলেন। মৌখিক সাক্ষী সর্বোত্তম সাক্ষী। ফেরদৌস সাহেব বলেন, তানমিন বলেন। না, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্টেড। নাই নাই। আশরাফুল 59 কি আছে? মৌখিক সাক্ষ্য আছে। কি আছে মৌখিক সাক্ষের কি? জি জি জি। দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে 59। আর 60 ধারায় বলছিল যে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, এটা আছে কততে? 60-এ।
আর পীযূষ ভাবছে যে 59 তো সামনে, এটা বোধহয় আমরা এখনো পড়ি নাই, কিন্তু 59 থেকে 79 পর্যন্ত আগেই পড়া হয়ে গেছে। হয়ে গেছে। তো আমরা চলে আসি অনুমান। আবার কেউ হনুমান পড়েন না। আচ্ছা, অনুমানটা বলে প্রিজামশন। 79 থেকে কত, 90। অ্যাকচুয়ালি 59 থেকে 90 না, আরো আছে। তো তার আগে অনুমান আসলে বিষয়টা কি এটা আমার বোঝা দরকার। এই জায়গা বইতে কি আছে না না আছে তার আগে শুনে নেন। অনুমান মানে হলো একটা ধারায় কথাগুলো কিভাবে বলা আছে এবং ওই কথাগুলো পড়ে আদালত কি অনুমান করবে, এটাই হচ্ছে অনুমান। উদাহরণস্বরূপ আমরা ফৌজদারি কার্যবিধি পড়ে এসেছি। ফৌজদারি কার্যবিধির 496 ধারায় বলছে যে জামিনযোগ্য অপরাধে জামিন দিতে আদালত বাধ্য। শ্যাল বি রিলিজড অন বেল, দ্য অ্যাকিউজড শ্যাল বি রিলিজড অন বেল। ওই জায়গায় শ্যাল বি কথাটা আছে। তো শ্যাল কথাটা যেহেতু আছে তার মানে হচ্ছে এটা দিতে আদালত বাধ্য। তার আগে যদি এমনিতে বলেন যে আই উইল গো টু ঢাকা, মানে আমি ঢাকা যাব, আর আই শ্যাল গো টু ঢাকা মানে কি, এই দুইটার ভিতরে পার্থক্য কি? কোনটার নিশ্চয়তা বেশি বলেন তো? শ্যাল বললে এটা অবশ্যই আমি ঢাকা যাব। তাইলে যেখানে শ্যাল শব্দটা বলা আছে সেখানে আদালত অনুমান করবে শ্যাল প্রিজুম, মানে এটা আদালত অনুমান করতে বাধ্য। কি বুঝছেন? তাহলে তার ফৌজদারি কার্যবিধি 496 ধারায় আছে দ্য অ্যাকিউজড পারসন শ্যাল বি রিলিজড অন বেল, মানে ওই জায়গায় অভিযুক্ত ব্যক্তির জামিন দিতে আদালত বাধ্য। এটা হলো শ্যাল প্রিজুম। অপরদিকে 497 ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধির যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতেও পারে না পারে, মে বি রিলিজড অন বেল। ওই জায়গায় কথা আছে মেবি, তাহলে ওই জায়গায় আদালত মে প্রিজিউম করবে, মানে আদালত ইচ্ছা করলে জামিন দিতেও পারে নাও দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে সাক্ষ্য আইনে এরকম যে ধারাগুলো আছে এই ধারাগুলোর যদি আমরা ভাগ করি, এই অনুমানদের সাক্ষ্য আইনের 4 ধারা অনুসারে অনুমানদের 3 ভাগে ভাগ করছে। বই পড়বো পরে, আগে আমার কথা শুনবেন। সাক্ষ্য আইনে অনুমান বা প্রিজামশনে কয় ভাগে ভাগ করছে? প্রথম হলো মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। একটু বুঝেন, বই পড়বেন পরে, আগে আমার কথা শুনেন। মে প্রিজুম তো বুঝছেন, যদি কোথাও কোনো ধারায় বলা থাকে মে প্রিজুম, তাহলে আদালত এটা ঠিক বলে অনুমান করতে পারে, বেঠিক বলেও অনুমান করতে পারে। এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তবে আদালত যাই অনুমান করুক না কেন, অপর পক্ষ এসে আবার এটা খণ্ডাতে পাবে। ধরেন আদালত বললো যে এটা ঠিক, মে প্রিজুম করলো, তাহলে অপর পক্ষ এসে প্রমাণ করতে পারে যে না ইওর অনার এটা ঠিক না, এটা কি বেঠিক। বা আদালত অনুমান করলো এটা বেঠিক, অপর পক্ষ এসে প্রমাণ করতে পারে কি এটা ঠিক। তাহলে মে প্রিজুম কি খণ্ডানো যায় নাকি যায় না? যায়। তাহলে মে প্রিজুম হলো খণ্ডন যোগ্য। বুঝেন কিনা? খণ্ডন যোগ্য মানে হলো রিবার্টেবল, রিবার্ট মানে হলো খণ্ডন করা। তাহলে মে 4 ধারায় অনুমান কয় প্রকার? মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। মে প্রিজুম মানে হলো অনুমান করতে পারে, শ্যাল প্রিজুম মানে হলো অনুমান করবে, আর কনক্লুসিভ প্রুফ মানে হলো অনুমান তো করবে, এটা কোনোদিন খণ্ডানো যাবে না। তাহলে আমরা জানলাম যে মে প্রিজুম কোনোটা ঠিক বলে অনুমান করতে পারে, কোনোটা বেঠিক বলে অনুমান করতেও পারে। তবে যাই করুক না কেন এটারে কি করা যাবে? খণ্ডানো যাবে। বুঝছেন? তাহলে আমরা বলতে পারি মে প্রিজুম হলো খণ্ডনযোগ্য নাকি? শ্যাল প্রিজুম, শ্যাল প্রিজুম মানে হলো ওখানে যা লেখা আছে আদালত তাৎক্ষণিকভাবে ওটাই অনুমান করতে বাধ্য। উদাহরণস্বরূপ পড়ার সময় বলবো 79 ধারায় বলা আছে যে আমাদের যে আদালতের যে স্বয়ংক্রিয়কৃত নকল, জামিন নামঞ্জুর হইলে আপনি নকল তুলেন না, তারপরে রায়ের যে নকল তুলেন, এই নকলগুলো সম্পর্কে আদালত শ্যাল প্রিজুম করবে, মানে এটা ঠিকঠাক আছে এটাই অনুমান করতে উনি বাধ্য। এই জায়গায় ওনার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সুযোগ নাই, এটা উনি ওটা অনুমান করতে বাধ্য। তবে অপরপক্ষ এসে দেখাইতে পারে যে ওনার এই রায় জালিয়াতির আশ্রয় নিয়ে করা হয়েছে। তাহলে শ্যাল প্রিজুম ও কি করা যায়? খণ্ডন করা যায়। তাহলে মে প্রিজুম খণ্ডনযোগ্য, শ্যাল প্রিজুম ও কি খণ্ডনযোগ্য। দুইটাই খণ্ডনযোগ্য, বা দুইটার মধ্যে পার্থক্য হলো মে প্রিজুম আদালত কোনটা প্রিজুম করবে প্রথমে এটা তার বিবেচনামূলক ক্ষমতা, কিন্তু শ্যাল প্রিজমের ক্ষেত্রে আদালত বিবেচনার সুযোগ নাই, এটা অনুমান করতে বাধ্য। তাহলে মে প্রিজমও খণ্ডন করা যায়, শ্যাল প্রিজমও কি খণ্ডন করা। এবার আসি আমরা কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ মানে হলো এটা কোনোদিনই খণ্ডন করা যায় না, কোনোদিনই খণ্ডন করা যায় না। তাহলে আমরা অনুমানরে 4 ধারায় ভাগ করছে কয় ভাগে? মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। আবার
অনুমানরে ভাগ করছে দুই ভাগে, একটা হলো খণ্ডনযোগ্য আর একটা কি খণ্ডনযোগ্য। তাহলে আমরা বলতে পারি মে প্রিজম খণ্ডনযোগ্য, শ্যাল প্রিজম খণ্ডনযোগ্য, কনক্লুসিভ প্রুফ কি খণ্ডন অযোগ্য। এইটুক কি বুঝছেন? আচ্ছা, তাহলে খণ্ডন অযোগ্য কোনটা? কনক্লুসিভ। এবার অনুমানরে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেই দুই ভাগ হলো, একটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, আইন সম্পর্কিত। তো বই দেখেন না, কেমন কথা শুনেন। আমরা যদি আগে মাথার ভিতর ঢুকাই তাহলে বই পড়লে দেখবো যে সব পারা যাচ্ছে। তাহলে এতটুকু তো বুঝছি যে কোনটা ঘটনা সম্পর্কিত, সরি, কোনটা রিভার্ট করা যায় আর কোনটা রিভার্ট করা যায় না। উপরের দুইটা রিভার্ট করা যায়, কনক্লুসিভ প্রুফ রিভার্ট করা যায়। এবার তিনটা মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ, এই তিনটার মধ্যে মে প্রিজম হলো ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। আর নিচের দুইটা, দ্যাট মিন শ্যাল প্রিজম আর কনক্লুসিভ প্রুফ হলো আইন সম্পর্কিত। বুঝেন নাই? খণ্ডনের ক্ষেত্রে একেবারে নিচেরটা ছিল অখণ্ডনযোগ্য, আর প্রথম দুইটা কি খণ্ডনযোগ্য। আর ঘটনা সম্পর্কিত, আইন সম্পর্কিতর ক্ষেত্রে একেবারে প্রথম যেটা, এটা কি ঘটনা সম্পর্কিত, অর্থাৎ মে প্রিজম হলো ঘটনা সম্পর্কিত। আর নিচের দুইটা শ্যাল প্রিজম আর কনক্লুসিভ প্রুফ, এই দুইটা কি আইন সম্পর্কিত। বুঝেন কিনা? তাহলে মে প্রিজমের ক্ষেত্রে সঠিক অনুমান করবে না বেঠিক অনুমান করবে বলেন তো? যে কোনোটা করতে পারে, তবে যাই করুক না কেন এটা কি করা যাবে? খণ্ডন করা যাবে। শ্যাল প্রিজমে কি অনুমান করবে? যা করতে বলছে সেটা করবে, তবে যাই করুক না কেন কি করা যাবে? খণ্ডন করা যাবে। কনক্লুসিভ প্রুফ কি অনুমান করবে? অনুমান করতে বাধ্য এবং এটা খণ্ডন করা। বুঝেন কিনা? মে প্রিজম কি ঘটনা সম্পর্কিত না আইন সম্পর্কিত? ঘটনা সম্পর্কিত। আর বাকি দুইটা আইন সম্পর্কিত। এই তো কথা। বুঝছেন? তাহলে অনুমান রে প্রথমত যদি আসে অনুমানের প্রকারভেদ, তাহলে আমরা মনে করবো চার ধারায়, সাক্ষ্য আইনের চার ধারায় অনুমান রে ভাগ করছে কয় ভাগে? আর এই যে বাকি দুই ভাগ, যে ঘটনা সম্পর্কিত, আইন সম্পর্কিত বা খণ্ডনযোগ্য বা খণ্ডন অযোগ্য, এগুলা কিন্তু কোনো ধারায় বলে নাই। এবার আমরা চলে আসেন প্রথম পেজ পড়বো না, একেবারে পরের পেজে আসেন। অনুমানের প্রকারভেদ। সাক্ষ্য আইনে অনুমান প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর একটা হলো কি আইন সম্পর্কিত অনুমান। অনুমান। তারপরে আবার অনুমানরে ভাগ করতে কয় ভাগে? দুই ভাগে। একটা হলো খণ্ডনযোগ্য আর একটা কি খণ্ডন অযোগ্য। মানে হলো যেটারে কোনোদিনই খণ্ডন করা যায়। তো এই দুইটা আর পড়লাম না, সরাসরি মে প্রিজম, শ্যাল প্রিজম এখানে চলে আসেন। মে প্রিজম, শ্যাল প্রিজম এন্ড কনক্লুসিভ। দেখেন সাক্ষ্য আইনের চার ধারায় গোল দিবেন তিন ধরনের অনুমান, মে প্রিজম, শ্যাল প্রিজম এবং কনক্লুসিভ প্রুফের সংজ্ঞা দেওয়া হয়েছে। কত ধারায়? চার ধারায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুমান কয় প্রকার, কয় প্রকার লিখবেন? তিন প্রকার। তিন প্রকার, মে প্রিজম, শ্যাল প্রিজম আর কি। কনক্লুসিভ প্রুফ। কোন বিষয়, কোন বিষয় সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে তা নির্ধারণ করতে দেখতে হবে। বাক্যটিতে আন্ডারলাইন করেন মে প্রিজম ব্যবহার করা হয়েছে নাকি শ্যাল প্রিজম ব্যবহার করা হয়েছে। তো কনক্লুসিভ প্রুফ ব্যবহার করা হয়েছে নাকি কনক্লুসিভ প্রুফ ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি মে প্রিজম। অনুমান করতে মে প্রিজমের পাশে লেখেন খণ্ডনযোগ্য, প্লাস দিয়ে লেখেন মে প্রিজম প্লাস খণ্ডনযোগ্য প্লাস ঘটনা সম্পর্কিত। মে প্রিজমের পাশে লিখবেন খণ্ডনযোগ্য প্লাস ঘটনা সম্পর্কিত। তাহলে মে প্রিজম খণ্ডনযোগ্য নাকি খণ্ডনযোগ্য? খণ্ডনযোগ্য এবং সেই সাথে কি ঘটনা সম্পর্কিত। সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে মে প্রিজম করতে বললে আদালত বিষয়টিকে প্রমাণিত বলে অনুমান করতে পারে যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত হয়, এটাকে প্রমাণ করতে বলা হয়। দেখুন ধারা কি কি ধারা বলছে, 86, 87, 88, 90 আর কত 114। আরো মাঝে কতগুলো যোগ করছে, দরকার নাই। 86, 87, 88, 90 আর 114। তাহলে মে প্রিজম যদি বলে যে মে প্রিজম কি খণ্ডনযোগ্য, খণ্ডনযোগ্য। মে প্রিজম কি ঘটনা সম্পর্কিত, কত ধারা থেকে কত ধারা?
83, 87, 88, 90 আর 114। আমরা চলে এসেছি শ্যাল প্রিজম। শ্যাল প্রিজম দেখেন অনুমান করবে, অনুমান করবে। এটার পাশে লেখেন খণ্ডনযোগ্য, কারণ আমরা তো বলছি না শ্যাল প্রিজমও কি খণ্ডনযোগ্য, লেখেন খণ্ডনযোগ্য প্লাস এটা হবে কি আইন সম্পর্কিত, লেখেন আইন সম্পর্কিত, খণ্ডনযোগ্য এবং কি খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত। যারা সেকেন্ড টাইম পড়তেছেন তাদের কাছে আপনাদের এটা আগের চেয়ে সহজ মনে হয় না? মানে আইন হচ্ছে এমন জিনিস যে আপনি যতবার পড়বেন ততবার ততবার সহজ হবে, তাতে 100 বার পড়লে 100 বার আরো সহজ হবে। জি। আচ্ছা, তাহলে শ্যাল প্রিজুম ও খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত। সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে শ্যাল প্রিজুম করতে বললে আদালত বিষয়টিকে অবশ্যই প্রমাণিত বলে মনে করবে। অবশ্যই প্রমাণিত বলে কি মনে করবে, যতক্ষণ পর্যন্ত না এটা কি হয়, অপ্রমাণিত হয়। এখানে লেখছেন ধারা দেখেন 79 থেকে 89। 79 থেকে কত? 89। অ্যাকচুয়ালি 79 থেকে 89 না, লেখেন 79 থেকে 85, কমা 89। 79 থেকে 85, কমা 89 এবং 105। বলেন তো 79 থেকে 85 কেন হলো? কারণ 86, 87 এগুলো তো মে প্রিজুম। কি তানভীর সাহেব, ঘুম যার যারা আসে কানের কাছে বেলুন একটা ফাটাই দেন, ঘুম চলে যাবে না। এই পূজার বাবা, আপনি অনলাইনে আছেন নাকি? আচ্ছা দেখেন, কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্ত ভাবে প্রমাণিত, এটার পাশে লেখেন অখণ্ডনযোগ্য। অখণ্ডনযোগ্য, ইরিবাটেবল, ইরিবাটেবল দরকার নাই, অখণ্ডনযোগ্য লেখেন। আর প্লাস আইন সম্পর্কিত, অখণ্ডনযোগ্য এবং কি আইন সম্পর্কিত। তাহলে কনক্লুসিভ প্রুফ রিবার্ট করা যায় না, খণ্ডন করা যায় না। এটা কি সম্পর্কিত অনুমান? আইন সম্পর্কিত। দেখেন, যখন এই আইনের দ্বারা একটি বিষয়কে অন্য বিষয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা হয়, তখন একটি বিষয়ের প্রমাণ সাপেক্ষে অন্য বিষয়টিকে আদালত প্রমাণিত বলে অবশ্যই অনুমান করবে এবং এটাকে অপ্রমাণিত করার জন্য কোনো সাক্ষ্য দিতে আদালত অনুমতি দিবে না। মানে আপনি রিবার্ট করতে পারবেন না, আদালত কখনোই বলবে না যে এটারে খণ্ডন করো তুমি পারলে, এটা খণ্ডন করা কখনোই পসিবল না। তাহলে এটার ধারা হলো দুইটা মাত্র, দেখেন 41 আর 112। 41 ধারা অলরেডি আমরা পড়ছি, তো আমরা এটা পড়ার আগে দেখি পীযূষে জিজ্ঞাসা করি, পীযূষ 41 ধারায় কি আছে বলেন? কেউ বলেন না, পীযূষ সাহেব বলুক 41 ধারা। তার আগে জিজ্ঞেস করি আমরা কি পড়ছি, কি পড়ছি বলেন? কিভাবে খণ্ডন করবে, দাও দিয়ে না কাঁচি দিয়ে? 41 ধারা খণ্ডনযোগ্য, মায়ের খাবেন। কনক্লুসিভ প্রুফ খণ্ডন করা যায় ভাই? কনক্লুসিভ প্রুফ খণ্ডন করা যায় না। 41 ধারায় আমি, কেউ বলেন না, দেখি মনে আছে কতটুকু মিলন। 41 ধারায় আপনারে আমি হিন্ট দিয়ে দিই যে 4টা আদালতের কথা বলছে, যে কোনো একটা আদালত বলেন দি, যে 4টা আদালতের রায় হলো জাজমেন্ট ইন রেম, সবাই মানতে বাধ্য। 4টা আদালত বলছে, 4টা আদালতের নাম কি কি, কোন কোন আদালত দেখি বলেন, মনে আছে কিনা? এয়ারফোর্স টা পারবেন, পারেন মনে করেন না? আর্মি এক না, আকিনুল পারবেন? এই তো বিবাহ সম্পর্ক। তো আর উইল কে বললো? ওনাদের বলেন কেন? পীযূষ বলছে, তারে জিজ্ঞেস করি তার মনে পড়ে না, ঠিক আছে, আর একজনে জিজ্ঞেস করলে তখন মনে পড়ে। ওই যে প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, মনে নাই?
এই চারটা আদালতের রায় হচ্ছে কনক্লুসিভ প্রুফ। এই চারটা আদালতের রায় কখনোই খণ্ডন করা যায় না। এই চারটা আদালতের রায় হচ্ছে জাজমেন্ট ইন রেম। আমাদের তানভীর সাহেব বলেন জাজমেন্ট ইন রেম মানে কি? না বলেন নাই, বলেন, মনে করার চেষ্টা করেন, ব্রেনকে কাজে লাগান। প্রথমেই যদি সারেন্ডার করেন তাইলে হবে না। কি বলেন? যেটা মানতে বাধ্য কারা মানতে বাধ্য বলেন? উভয় পক্ষ। উভয় পক্ষ না, যেটা জাজমেন্ট ইন রেম মানে হলো যে আদালতের রায় সকলে মানতে বাধ্য সেটার বলে জাজমেন্ট ইন রেম। আর যে আদালতের রায় শুধুমাত্র মামলার পক্ষরাই মানতে বাধ্য, অন্য কেউ মানতে বাধ্য না, সেটারে কি বলে? জাজমেন্ট ইন। আমাদের এমপি সাহেব ফোন দিয়েছে, মাহমুদ ভাই ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। গোলাপ ফুল লাগাই। আচ্ছা, তো তাহলে এখানে একটা বিষয় দেখেন যে কনক্লুসিভ প্রুফ এগুলারে খণ্ডন করা যায় না 41 ধারা। তো ওটা পরে পড়তেছি, এখন আমরা চলে আসি যে মে প্রিজুম 86 থেকে কোন কোন ধারায় কি আছে একটু মনে রাখতে হবে। দেখেন 86 ধারায় আছে বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের স্বয়ংক্রিয়কৃত নকল। আন্ডারলাইন করেন, পাইছেন? বিদেশি শব্দটা বলতেন, বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের স্বয়ংক্রিয়কৃত নকল। স্বয়ংক্রিয়কৃত নকল মানে হলো বিদেশি আদালতের রায়, ধরেন বিদেশি আদালতের নথি। আপনি যদি বাংলাদেশে এসে বাংলাদেশের একটা মামলায় দেখাইছেন যে ওনার ভারতের কেরালা আদালত আমার এই রায় দিছে, তাহলে এটা কি প্রিজিউম করবে আদালত? এটা ঠিক বলেও অনুমান করতে পারে, বেঠিক বলেও অনুমান করতে পারে। তবে যাই অনুমান করুক না কেন অপর পক্ষ এটা কি করতে পারবে? মানাইতে পারবে। তাহলে বোঝা গেছে 86 ধারার কাহিনী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল সম্পর্কে কি অনুমান করবে, এটা কি রিভার্ট করা যায় কিনা? যায়। এটা কি ঘটনা সম্পর্কিত কিনা? অবশ্যই ঘটনা সম্পর্কিত। দেখেন এই যে ডান সাইডে আছে এই যে মে প্রিজুম এক, আর মে প্রিজুম মানে কি? প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। আর মে প্রিজুম মানে কি? রিভার্টেবল। বুঝেন কিনা? তাহলে সকল মে প্রিজুম হলো রিভার্টেবল এবং সকল মে প্রিজুম হলো ঘটনা সম্পর্কিত। তানভীর সাহেব আপনি যে পারেন না এটা আমি বিশ্বাস করি না, আপনি পারেন, চেষ্টা করতে হবে। দেখেন তারপরে 27 ধারা আসেন। 27 ধারা, সরি 87, পুস্তক, মানচিত্র, চার্ট সম্পর্কে অনুমান। যদি বলেন স্যার কি পুস্তক? যে কোনো পুস্তক, মানে বই যদি আদালতে দেখান, মানচিত্র যদি দেখান, চার্ট যদি দেখান, আদালত কি প্রিজুম করবে? মে প্রিজুম, মানে এটা ঠিক বলে অনুমান করতে পারে, বেঠিক বলে অনুমান করতে পারে। 88, তার বার্তা সম্পর্কে অনুমান। তার বার্তা বুঝেন? টেলিগ্রাফিক মেসেজ মানে টেলিফোনের কথোপকথন। তাহলে আপনি যদি টেলিফোনের কোনো কথোপকথন আদালতে শুনান, আদালত কি প্রিজুম করবে? মে প্রিজুম, মানে ঠিক বলে অনুমান করতে পারে, বেঠিক বলে অনুমান করতে পারে। তবে এটা আবার কি করা যাবে? খণ্ডন করা যাবে। বুঝছেন? ধারা 88 ক ডিজিটাল যোগাযোগ বিষয় অনুমান। প্রিজাম্পশন অ্যাজ টু ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল যোগাযোগ মানে হলো এই যে আমরা ফোনে কথা বলা ছাড়া অন্যান্য যা ব্যবহার করি সবই কি? হোয়াটসঅ্যাপ, ভাইবার, জুমে, এই যে আমরা যে ক্লাস করতেছি এটাও কি ডিজিটাল কমিউনিকেশন। সো ডিজিটাল কমিউনিকেশন বিষয় আদালত কি প্রিজুম করবে? মে প্রিজুম। 89 ক আমার দরকার নাই, 90 ধারা দেখেন। 90, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। এটা সামনে আমরা আলাদা করেই পড়বো যে আপনি যদি এমন একটা দলিল দেখান যে দলিলটা হচ্ছে আপনার কাছেই 30 বছর ধরে আছে, তাহলে আদালত ধরে নিবে এটা ঠিকঠাক আছে। 90 ধারা। 90 ক দেখেন 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কিত অনুমান। কয় বছরের পুরাতন? 5 বছর। ডিজিটাল রেকর্ড মানে হলো সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড টেকর্ড যা আছে এগুলো যদি 5 বছর পুরাতন হয় এবং যদি আপনার কাছ থেকেই আসে ধরে নিবে যে ঠিকঠাক আছে। 114 আশা করি এমন ভাবে পড়বেন সমস্যা হবে না, সামনে গিয়ে পড়বো যে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। কত ধারা? 114। তাহলে আমার এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল 86, পুস্তক মানচিত্র 87, তার বার্তা কত? 88, ডিজিটাল যোগাযোগ বিষয় 88 ক, 30 বছর পুরাতন দলিল কত? 90,
5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড, আর আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে কত, 177। এইগুলা, এই ধারাগুলোতে কি অনুমান করবে? মে প্রিজুম আর আর কি ঘটনা সম্পর্কিত অনুমান, খণ্ডনযোগ্য। জি, আমরা চলে আসি প্রিজাম্পশন অফ ল বা শেয়াল প্রিজুমের ক্ষেত্রে। প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কিত অনুমান বা শেয়াল প্রিজুম। প্রথমে আমরা চলে আসি 79। আহ পরীক্ষা পরীক্ষা হবে ইনশাল্লাহ। পরীক্ষা কি আপনার 79 দেখেন, প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। 79 দ্বারা দেখেন প্রত্যায়িত নকল কাকে বলে। আগেরটা 86তেও প্রত্যায়িত নকল, বা টোটাল বিদেশি আদালতের, আর এটা হলো দেশি আদালতের। মানে আমার বাংলাদেশের আদালত যদি দেয়, বাংলাদেশি আদালতের সার্টিফাইড কপি যদি আপনি দেখান, তাহলে ধরে নিবে এটা ঠিকঠাক আছে। যদি কেউ এসে দাবি করে যে এটা ঠিক নাই, তাহলে সে কি খণ্ডাতে পারবে? পারবে, কারণ শেয়াল প্রিজম হলো রিভার্টেবল, আর শেয়াল প্রিজম হলো আইন সম্পর্কিত। 80 ধারাটা ইম্পর্টেন্ট দেখেন, লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। গোল দিবেন, লিপিবদ্ধ সাক্ষ্য। লিপিবদ্ধ সাক্ষ্য যেমন এই জায়গায় ব্র্যাকেটে লেখেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারা জবানবন্দি বা দোষ স্বীকার। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি। আর একটা লিপিবদ্ধকৃত সাক্ষ্যের উদাহরণ দিতে পারবেন? 164 ধারা। পুলিশ রেকর্ড করে কততে? 161। পুলিশ রেকর্ড করে 161। কোর্টে যারা যান তারা বলেন তো নারী শিশুর মামলায় রেকর্ড করে কততে জবানবন্দি, ভিকটিমের জবানবন্দি বলেন? 22 ধারা। কত ধারা? 22 ধারা। তাহলে এই নারী শিশুর 22 ধারা, তারপরে ফৌজদারি কার্যবিধির 164 ধারা, ফৌজদারি কার্যবিধির 161 ধারা, এই সকল ক্ষেত্রে আদালত মনে করবে যে এই সাক্ষ্য ঠিকঠাক ভাবে রেকর্ড করছে। কত ধারায়? 80 ধারায়। আর ডান সাইডে যদি দেখেন যে সকল শ্যাল প্রিজিউম মানেই তো প্রিজাম্পশন অফ ল, আর শ্যাল প্রিজিউম মানেই কি? রিবাটেবল। 81 ক পড়ার দরকার নাই, 81 বাতিল। 81 বাতিল, আর 81 ক পড়বো না আমরা। 82ও পড়বো না, আপনাদের জন্য ছোট করে দিই। 83টা ইম্পর্টেন্ট। 83 দেখেন, সরকারি কর্তৃত্বাধীন, এটা গোল্ডেন, সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা কিংবা পরিকল্পনা সম্পর্কে অনুমান। মানে যে নকশাটা প্রকাশ করছে সরকার বা পরিকল্পনা করছে কে? সরকার। এই রিলেটেড কোনো মামলা যদি হয় এবং আপনি যদি সরকারি নকশা আদালতে উপস্থাপন করেন, আদালত এই ক্ষেত্রে ধরে নেবে এটা ঠিকঠাক। ধরেন মামলা হয়েছে যে রাজুক বিল্ডিং এর অনুমোদন দিছে, রাজুকের অ্যাপ্রুভড যেটা করছে, বিল্ডিং এর নকশা দেখাইছে। তো রাজুক একটা কি প্রতিষ্ঠান? সরকারি প্রতিষ্ঠান। বা পৌরসভায় যদি কোনো বিল্ডিং দিতে হয়, এটা পারমিশন নিতে হয় কার কাছ থেকে? মানে পৌরসভার কাছ থেকে। তাহলে তারা যদি এটার নকশা অনুমোদন করে বা পরিকল্পনা ঠিকঠাক করে, তাহলে এই সম্পর্কে আদালত কি অনুমান করবে? শ্যাল প্রিজুম করবে। তবে এটারে কি করা যায়? খণ্ডানো যায়। তাহলে আমরা এখানে 79তে মনে রাখবো স্বয়ংক্রিয়কৃত নকল, 80তে মনে রাখবো লিপিবদ্ধকৃত সাক্ষ্য, তারপরে মনে রাখবো 83 সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান। 84 ধারাটা দেখেন, আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। কি বলছে? আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। 84 ধারাটা একটু লেখেন, একটু লিখতে হবে। লেখেন, সরকারি কর্তৃত্বাধীনে, 84 জায়গায় লিখবেন সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই পুস্তক বা গেজেট বের হয়, সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই পুস্তক বা গেজেট বের হয়,
সরকারি কর্তৃত্বাধীন এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে বই পুস্তক বা গেজেট গুলো বের হয় কার আন্ডারে? সরকারের আন্ডারে। ধরেন বিজি প্রেস নাম শুনছেন? তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় আছে। বিজি প্রেস থেকে এই প্রেসটা কে বের করে? সরকার। সরকার। তাহলে ওই প্রেস থেকে যতগুলো এই যে বিভিন্ন যে গেজেট প্রকাশিত হয়, আপনারা ফেসবুকে দেখেন যে গেজেট, তাহলে এই গেজেট সম্পর্কে আদালত কি অনুমান করবে? শ্যাল প্রিজম করবে। তবে ইচ্ছা করলে এটাকে কি করা যাবে? খণ্ডন করা যাবে। আপনারা যারা এলএলবি পড়েছেন, এলএলবির সময় আপনারা সাংবিধানিক আইন পড়ছেন, সবাই বাংলাদেশ সংবিধান সাদা একটা কপি আছে, কিনছেন কেউ? জি মানে ওইটা হলো সরকারি কপি। এক পাশে বাংলা আছে, এক পাশে ইংরেজি আছে। ইংরেজি আছে, সাদা একেবারে দেখবেন। জি স্যার। ওটা বিজি প্রেস থেকে বের হইছে। তাহলে ওইটা যদি আপনি দেখান, কি অনুমান করবে? শ্যাল প্রিজম করবে। আচ্ছা, তারপরে 85 দেখেন, আম মোক্তারনামা সম্পর্কে অনুমান, পাওয়ার অফ অ্যাটর্নি। আম মোক্তারনামা মানে হলো পাওয়ার অফ, আপনারা অনেকে পাওয়ার অফ অ্যাটর্নি বুঝবেন, বা যদি বলে আম মোক্তারনামা বুঝবেন না যে আম মোক্তারনামা কি। পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি যদি আদালতে দেখান, আদালত কি অনুমান করবে? পাওয়ার অফ অ্যাটর্নি মানে হলো আপনি একজন, আপনার একটা ক্ষমতা, ধরেন আপনি মামলা চালাবেন না, আপনি বিদেশে আছেন, ক্ষমতা দিয়ে গেলেন ফেরদৌসরে, আপনার জায়গা দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলেন প্রবাসে, এগুলো হলো পাওয়ার অফ অ্যাটর্নি। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে 85 দ্বারা কি অনুমান করবে? শ্যাল প্রিজম। 85 ক, খ, গ এগুলো পড়বো না আমরা, বাদ। 89টা দেখেন, 89 দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। একটু পাশে লেখেন, যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে, যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। লেখা আছে, যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। হয়েছে। দলিলটা ঠিকঠাক সম্পাদিত হয়েছে কিনা, আপনার নোটিশ দিছে যে দলিল আনো, দলিল আনো, আনো, আনেন নাই, তাহলে ধরে নিবে যে ঠিকঠাক সম্পাদিত হয়েছে। যদি তুমি আনতা তাহলে তোমার বিরুদ্ধে যেত। বুঝতে পারছেন? তাহলে দলিল হাজিরের জন্য যে নোটিশ দিছে, তারপরও যদি না আনে, এই সম্পর্কে অনুমান করবে যে দলিল ঠিকঠাক আছে। কত ধারায়? 89 ধারায়। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 105 3টে স্টার দেন, দেখেন আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই সম্পর্কে অনুমান। আসামির মামলা যে ব্যতিক্রম সম্পর্কে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই সম্পর্কেও কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম করবে। কত ধারা? 105 ধারা। তাহলে শ্যাল প্রিজুমের আমরা কি কি মনে রাখবো দেখেন, এই বিষয়গুলা। প্রথমত আমি একটু বলি, যদি আপনি বাসায় একা একা পড়তে যান খুবই বোরিং লাগবে। আর দ্বিতীয়ত, আমি এই জায়গায় আপনাদের সহজ করতেছি, তারপরেও অনেকের বোরিং লাগবে। তারপরেও আমি সহজভাবে উপস্থাপনের চেষ্টা করতেছি। আপনি যখন বারবার দেখবেন, প্রথমবার বোরিং লাগবে, তারপরে বার দেখতে গেলে শুধু রিং লাগবে, তারপরে শুধু আস্তে আস্তে কমে আসবে অক্ষর। বুঝতে পারছেন? আস্তে আস্তে ভালো লাগবে, বাট প্রথম দিকে কিন্তু মানে খুবই সাক্ষ্য হয় এমন একটা বিষয় যে ভালো লাগতেই তাই না। একটু পড়া দেখতে আর হ্যাঁ ঠিক আছে, জি, আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি জাস্ট বারবার এই জিনিসগুলা দেখবেন। দেখেন তো, তাহলে আমরা এই জায়গা মানে শ্যাল প্রিজমের কি কি মনে রাখবো দেখেন। শ্যাল প্রিজমের আমি মনে রাখবো 79, প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান আমি মনে রাখবো কত? 80, লিপিবদ্ধকৃত সাক্ষ্য আমি মনে রাখবো কত? 83, সরকারের প্রণীত নকশা বা পরিকল্পনা আমি মনে রাখবো 84, মানে সরকারি কর্তৃত্বাধীনে যে সকল বই পুস্তক বা গেজেট বের হয় আমি মনে রাখবো 85, আম মোক্তারনামা সম্পর্কে অনুমান আমি মনে রাখবো 89, দাখিল করা হয় নাই এমন দলিলের সম্পাদন আমি মনে রাখবো সবশেষে কত? 105, ব্যতিক্রমের মধ্যে পারে এই সম্পর্কে অনুমান। আমরা আজকে আর আর দুইটা ধারা পড়বো, সেটা হলো কনক্লুসিভ প্রুফের দুইটা ধারা, 41 আর 112। আগামীকাল আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের পরীক্ষা আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের পড়ে আসবেন। যদিও 100 মার্ক আমরা শেষ করছি, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্লাস টেস্ট তো বাকি। সো 31 থেকে 44 পর্যন্ত পড়ে আসবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 31 থেকে কত? 44, 20 মার্কের।
হ্যাঁ, প্রিজাম্পশন অফ ল বা কনক্লুসিভ প্রুফ। প্রিজাম্পশন অফ ল এবং প্রিজাম্পশন অফ ল মানে আমরা জানি, কনক্লুসিভ প্রুফ মানেই তো সেটা কি, ইরিবাটেবল, এবং সেটা হচ্ছে কি, আইন সম্পর্কিত অনুমান। তো প্রথমে দেখেন 41 ধারা, হ্যাঁ 31 থেকে 44 এসআর অ্যাক্টের। তাহলে 41 ধারায় কি বলছে দেখেন, প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি বা দেউলিয়া এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মানে এই 4টা আদালতের রায় হচ্ছে কনক্লুসিভ প্রুফ, এগুলো আইন সম্পর্কিত অনুমান, এগুলো কোনোদিনই কি করা যায় না, খণ্ডন করা যায় না। বুঝছেন? 112 দেখেন, বিবাহ স্থির থাকাকালে বলতেন, বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই হলো বৈধতার চূড়ান্ত প্রমাণ। যখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য সম্পর্ক ঠিক আছে, তখন যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ধরে নেওয়া হবে এই সন্তানের জন্ম ঠিকঠাক আছে। তো এরপরে এই জায়গা পরের পেজে মে প্রিজম, শ্যাল প্রিজম, এগুলো অনেক কথা বলা আছে, এগুলো আর পড়তে যাব না, যতটুকু আমরা পড়ছি এতটুকু পড়লেই হবে। লাস্টে একটা কথা, এখানে 112তে একটা কথা আছে বিগত বছর প্রশ্নের উপরে, দেখেন আইনের সাধারণ ব্যাখ্যা অনুযায়ী 112 ধারার অনুমান অখণ্ডনযোগ্য হলেও, পাইছেন, আইনের সাধারণ ব্যাখ্যা অনুযায়ী 112 ধারার অনুমান অখণ্ডনযোগ্য হলেও প্রকৃতপক্ষে 112 ধারার অনুমান খণ্ডন যোগ্য। মানে আমরা তো জানি, শুনেন, আমরা তো জানি কনক্লুসিভ প্রুফ খণ্ডন করা যায় না। কনক্লুসিভ প্রুফের ধারা কয়টা? 41 আর 112। তাহলে 41 খণ্ডন করা না গেলেও 112 খণ্ডন করা যায়। প্রমাণ করা যেতে পারে যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে তখন তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তাহলে 41 কনক্লুসিভ প্রুফ 41 খণ্ডন করা যায় না, কিন্তু 112 কনক্লুসিভ প্রুফ 112 খণ্ডন করা যায়। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 112 ধারার অনুমান হলো চূড়ান্ত প্রমাণ। 112 ধারার সন্তানের বৈধতার অনুমান চূড়ান্ত প্রমাণ হলেও এটা খণ্ডনযোগ্য আইন সম্পর্কিত অনুমান। যেমন কোন সন্তানের পিতা ও মাতার মধ্যে বিবাহ বলবৎ থাকাকালীন সময় উক্ত সন্তান জন্মগ্রহণ করে থাকলে 112 ধারার অধীন আইন সম্পর্কিত অনুমান হলো উক্ত সন্তানটি কি বৈধ, এবং এই অনুমান হলো চূড়ান্ত প্রমাণ, কিন্তু কি খণ্ডনযোগ্য। অর্থাৎ সন্তান যে বৈধ তা খণ্ডন করা যেতে পারে, বা উক্ত সন্তান যে বৈধ না তা নিম্নলিখিত উপায়ে প্রমাণ করা যেতে পারে। যে সময় প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী, আন্ডারলাইন করেন, যে সময় প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বামী উক্ত সন্তানের পিতা হতে পারত, অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে সময় স্ত্রী গর্ভধারণ হতে পারত, উক্ত সময় স্বামী বা স্ত্রীর মধ্যে যৌন সহবাসের কোনো সম্পর্ক ছিল না, সেটা প্রমাণ করি। তাহলে প্রভাস সাহেব, কনক্লুসিভ প্রুফ কয়টা ধারা? কি কি? 41 কি খণ্ডন করা যায়? কিন্তু 112 খণ্ডন করা যায়। বিগত বছরের প্রশ্ন, আশরাফুল জোরে পড়েন 1 নম্বর প্রশ্নটা। নিম্নে কোনটি শ্যাল, এটা নাকি স্যার? পড়েন। নিম্নে কোন বিষয়টি শ্যাল প্রিজমের অন্তর্ভুক্ত? শ্যাল প্রিজমের অন্তর্ভুক্ত মানে আমি এই জায়গায় খুঁজবো 79 থেকে 85 না 105। পাওয়ার অফ অ্যাটর্নি আছে কততে? 85। ফরেন জুডিশিয়াল রেকর্ড আছে 86, মানে বিদেশি আদালতের সমীকৃত নকল। টেলিগ্রাফিক মেসেজ আছে 88। 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট আছে 90। তাহলে শ্যাল প্রিজম কোনটা বলেন তো? 85, যেটা পাওয়ার অফ অ্যাটর্নি, এটা কি শ্যাল প্রিজম। বুঝছেন? 1 নম্বর প্রশ্ন 23 সালে এসেছে, দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী মোকদ্দমা সম্পাদন বিষয়ে আদালত অবশ্যই অনুমান করবে। মানে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে কি অনুমান করবে? অবশ্যই অনুমান করবে। এছাড়া বাদ বাকি যত যে প্রশ্ন আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন। আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা 90 ধারা থেকে পড়া শুরু করব। আগামীকাল সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের পরীক্ষা থাকবে 31 থেকে কত বলেন? 44। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, আর না হলে এই পর্যন্তই। যার যার বকেয়া আছে শুনেন, অনলাইন অফলাইনে যারা যারা বকেয়া আছে বকেয়া পরিশোধ করেন। আর এই তো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকলে আমার পার্সোনালি জিজ্ঞাসা করেন।